শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারত সরকারের জন্য যেন এক বিভীষিকার নাম। একপাশে চায়না আর একদিকে বাংলাদেশ, দুটো দেশের সাথেই ভারত সরকারের বনিবনা হচ্ছে না বেশ কবছর ধরে। তাই এই চিকেন নেক করিডোর নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। মূল ভারত থেকে এই সরু গলি দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার পথটা আরো নিরাপদ করতে এবার মাটির নিচ দিয়ে রেল লাইন নেওয়ার পরিকল্পনা করেছে ভারত, যেটার নাম দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে করিডোর প্রজেক্ট। প্রায় 40 কিলোমিটারের এই টানেলটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অঞ্চলের নিচ দিয়ে যাবে। যদি কোনো কারণে উপরের রাস্তা বা সাধারণ রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, তবুও যাতে মূল ভারতের সাথে উত্তর পূর্ব অংশের যোগাযোগ বিচ্ছিন্ন না হয় এবং দরকার হলে সেনাবাহিনী সহজেই যাওয়া আসা করতে পারে। মাটির উপর দিয়ে যে রেল লাইন আগে থেকেই ছিল, সেটা ডাবল থেকে 4 লাইন করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সেটার সাথে মাটির নিচের আরো 2টি লাইন যোগ করে মোট 6টি লাইনের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর, বিশেষ করে বাংলাদেশ ও চায়নার পরিস্থিতির কারণে ভারত এই করিডোরের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরালো করেছে। 2025 সালের শেষের দিকে ভারত শিলিগুড়ি করিডোরের আশেপাশে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তের কাছে, যেমন পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে 3টি নতুন সামরিক ঘাঁটি বা গ্যারিসন বানিয়েছে। হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমান, S-400 মিসাইল সিস্টেম এবং আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলাদেশের দিক থেকে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করেছেন। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করা বা সেখানে চায়নার প্রভাব বাড়ার আশঙ্কায় ভারত সতর্ক অবস্থানে আছে। ভারত নেপাল ও বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প ট্রানজিট এবং কালাদান মাল্টি মডেল প্রকল্পের মতো বিকল্প রুটগুলোর কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। সেই সাথে ক্রিকেটার মোস্তাফিজ ইস্যু, বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এবং বিভিন্ন রাজনৈতিক নেতার আক্রমণাত্মক মন্তব্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের শিথিলতা বাড়িয়েছে বহু গুণে। এই যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের হাল, তখন বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে গেল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, যার নেতৃত্বে এখন আছেন দলটার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। বাংলাদেশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গড়া রাজনৈতিক দল এনসিপি কিংবা জামায়াত প্রভাবতী ইউনূস সরকারের মতো তারেক রহমানের বিএনপিও কি ভারতের সাথে তৈরি হওয়া বৈরিতাকে সামনে টেনে নিয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব প্রসঙ্গে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিনি। তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক মেরামত করাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ বাংলাদেশকে ভৌগোলিকভাবে 3 দিক দিয়ে ভারতই ঘিরে রেখেছে। তাছাড়া প্রধান আমদানির উৎস যেমন তুলা, শস্য, জ্বালানি, শিল্প সামগ্রী এসবের জন্য ভারতের উপর নির্ভর না করে উপায় নেই। কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে তার অবস্থান হবে অত্যন্ত কৌশলী এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক। 5 আগস্টের পরে তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় অনলাইনে যুক্ত হয়ে এক জনসভায় বলেছিলেন, শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা অনেক চুক্তিতে ভারসাম্যহীনতা ছিল, যা সংশোধন করা প্রয়োজন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ রক্ষা করাই তার প্রথম কাজ। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান বিরোধের জায়গা তিস্তা নদীর পানি বণ্টন। বিএনপি 1997 সালে জাতিসংঘের পানি কনভেনশনে সাইন করে পানির ন্যায্য হিস্সা দাবি করার প্রচার চালাচ্ছে। তারেক রহমান ভারতের সাথে অবশ্যই সম্পর্ক উন্নয়ন করতে চায়, তবে সেটার জন্য তিনি নদীর পানির ন্যায্য হিস্সা বিসর্জন দিতে রাজি নন। ইউনূস সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের তিক্ততা চরম পর্যায়ে চলে যায়। হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, গুজব সৃষ্টি করে ভারতে বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনা, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে সেই আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেয়া, বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে রাজি না হওয়া, কারণ সেখানে নিরাপত্তা আশঙ্কা রয়েছে, তাই তারা বিশ্বকাপটাই মিস করলো। কিন্তু ভারত সরকার এই বিরোধ জিইয়ে রেখেছে শুধু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথেই।
যেখানে বিএনপির সাথে নির্বাচনের আগেই আন্তরিকতা দেখিয়েছে ভারত সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কোনো নিমন্ত্রণ ছাড়াই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছে এবং দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা দিয়েছেন। হয়েছে ছোটখাটো বৈঠকও। সেখানে তারেক রহমান তখন রাষ্ট্রীয় কোনো পদবি হোল্ডই করতেন না। বিএনপি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানাতে একদম দেরি করেননি। স্বপ্রণোদিত হয়ে ফোন করেছেন হবু প্রধানমন্ত্রীকে। সেটা আবার নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলগুলোতেও প্রচারও করেছেন। কিন্তু বিএনপি মুখে যাই বলুক, এর আগে ক্ষমতায় থাকাকালে ভারতের তুলনায় পাকিস্তানের সাথেই সম্পর্কটা বেশি গভীর ছিল তাদের। তাই ভারতের সাথে ছিল বেশ খানিকটা দূরত্ব, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু উল্টোটা ছিল। আবার আগের টার্মে তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের 4 দলীয় জোট সঙ্গী ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা আরো বেশি পাকিস্তান ঘেঁষা। এছাড়াও ভারতের প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ আছে, কারণ তারা মনে করে ভারত শেখ হাসিনার স্বৈর শাসনকে সমর্থন দিয়ে এসেছে। তাই ভারতের সাথে সখ্যতা বেশি বাড়ানো তারেক রহমানের রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। উদাহরণ হিসেবে ওসমান হাদির হত্যাকাণ্ডকে সামনে আনা যায়। কথিত আছে হাদির খুনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে, যাকে ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। হাদির জানাজায় দেশের স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম, যেখান থেকেই স্লোগান ওঠে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জনমত ওসমান হাদির পক্ষে জনস্রোতে রূপান্তরিত হয়, যেটাকে রাজনৈতিক কারণেই গুরুত্ব দিতে হয়েছে তারেক রহমানকেও। তাই 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমান নিজের বাবা মা প্রয়াত ভাইয়ের কবরের পাশাপাশি জিয়ারত করেছেন ওসমান হাদির কবরও। তাই চাইলেই তারেক রহমানের পক্ষে আসলে খুব বেশি ভারতপন্থী হয়ে ওঠার সুযোগটা নেই। তারেক রহমানের পররাষ্ট্র নীতির মূল কথা হলো বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশ বা শক্তির মুখাপেক্ষী হবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যদি কোনো দেশের সাথে করা চুক্তি বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তবে সেই দেশের সাথে দূরত্ব তৈরি হবে স্বাভাবিকভাবেই। তারেক রহমান একটি টেকনোগ্রাফিক এবং স্বার্থভিত্তিক পররাষ্ট্র নীতি গ্রহণ করতে যাচ্ছেন, যেখানে আবেগ বা রাজনীতির আনুগত্যের চেয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা অগ্রাধিকার পাবে। তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, অন্তত প্রকাশ্যে তো নয়। উল্টো ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেই এসেছে। নরেন্দ্র মোদী ফোন করেছে। শপথ গ্রহণের দিন কেবল বাংলাদেশের তরফ থেকে মোদীর কাছে গেছে আমন্ত্রণ। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন তারেক রহমান বা বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে এত আগ্রহী হয়ে উঠল? প্রথমত, গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সরকার 5 বছরের জন্য ক্ষমতায় থাকবে এবং বিএনপির এতদিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ভারতের কাছের বন্ধু হলেও তারা আন্ডারগ্রাউন্ডে। সেক্ষেত্রে এই চিকেন নেকের নিরাপত্তা ইস্যু, চায়নার প্রভাব, 7 সিস্টার্সের নিরাপত্তা এবং সেখানকার চরমপন্থী সন্ত্রাসবাদীদের দমনে বাংলাদেশের সহায়তা লাগবে। বাংলাদেশের সাথে বিদ্যুৎ থেকে শুরু করে হরেক রকম চুক্তিতে ভারত ভারসাম্য রাখেনি বলে যে অভিযোগ, সেটাও সাউথ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমির কপালে ভাঁজ ফেলেছে। সেই সাথে নিজের দেশের সাথে যোগাযোগ শক্তিশালী করতে ট্রানজিট সহায়তাও তো দরকার ভারতের। দীর্ঘ 20 বছর পর বিএনপি ক্ষমতায় আসায় ভারত তাদের পুরনো অবিশ্বাসের দেয়াল ভেঙে নিরাপত্তার স্বার্থে নতুন করে সমীকরণ মেলাতে চাচ্ছে। ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলের 8টি অঙ্গরাজ্যের সাথে মূল ভূখণ্ডের সংযোগের একমাত্র পথ হলো 22 কিলোমিটারের প্রশস্ত শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন নেক। কোনো যুদ্ধে বা অস্থিরতায় যদি এই সরু পথটি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়বে। এর আগে বিএনপির শাসনামলে ভারতের অভিযোগ ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা সুবিধা পাচ্ছে নাকি। ভারত এখন নিশ্চিত করতে চায় যে তারেক রহমানের সরকার এই সরু পথটি নিরাপত্তায় কোনো হুমকি হবে না এবং ট্রানজিট ও কানেক্টিভিটির মাধ্যমে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা হবে। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে চীনের প্রভাব
ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে তিস্তা প্রকল্প এবং লালমনিরহাট এয়ারবেজের মতো স্পর্শকাতর এলাকায় চীনের উপস্থিতি ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা মনে করে বাংলাদেশে চীনের অতিরিক্ত বিনিয়োগ বা উপস্থিতি ভারতের নিরাপত্তা বেষ্টনী ছিদ্র করে দিতে পারে। তারেক রহমান জানিয়েছেন, তার পররাষ্ট্র নীতি হবে সবার সাথে বন্ধুত্ব। ভারত চাচ্ছে তারেক রহমানের সাথে দ্রুত সম্পর্ক তৈরি করে বাংলাদেশে চীনের একক আধিপত্য ঠেকানো এবং ভারতের স্বার্থ রক্ষা করা। এর আগে বিএনপির শাসন আমলে উলফা বা এনএসসিএন এর মতো গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্ত ব্যবহার করত বলে মনে করে ভারত, যদিও এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনী ইশতেহারে তারেক রহমান স্পষ্ট করেছেন যে বাংলাদেশের মাটি কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেওয়া হবে না। ভারত চাচ্ছে এই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন। বিএনপি সরকার যদি বিচ্ছিন্নতাবাদীদের দমনে কঠোর থাকে, তবে ভারতের সেভেন সিস্টার্সে স্থিতিশীলতা বজায় থাকবে। তারা তাই এখন আর কেবল একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর নির্ভর না করে বরং বাংলাদেশের মূলধারার সব শক্তির সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। স্থিতিশীল সম্পর্কের মাধ্যমে এই বাণিজ্যিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কেবল সম্ভব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।